আসসালামু আলাইকুম। গল্পনাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বটি আমি শুরু করছি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে। কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমাকে শুনছেন। আপনাদের এই অবদান আমাকে প্রতি মুহূর্তে প্রেরণা যোগায়। আমি জানি অনুভূতি প্রকাশে আমি কখনোই নিজের প্রতি সন্তুষ্ট হতে পারবো না, তাই আর দেরি না করে শুরু করছি আজকের উপন্যাস। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। উপন্যাসটি পড়ার জন্য আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন আমাদের একজন নিয়মিত শ্রোতা লাইবা আক্তার আপু। হুমায়ুন আহমেদ স্যার বইটির খুবই ইন্টারেস্টিং একটা ভূমিকা লিখেছেন, তাই আমি বইটি শুরু করার আগে বইয়ের ভূমিকাটা পড়ছি। ভূমিকা: আমার মেজো মেয়ে শিলা তখন ক্লাস 2 কিংবা 3-তে পড়ে। তার হোমওয়ার্কের খাতা উল্টে পাল্টে দেখছি, এক জায়গায় চোখ আটকে গেল। দেখি সে একটা সম্পূর্ণ লাইন উল্টো করে লিখেছে। এটা কি তার কোনো খেলা? ভালোভাবে দেখতে গিয়ে হতভম্ব। তার খাতা ভর্তি এই ব্যাপার, অনেক লাইন উল্টো করে লেখা। আয়নার সামনে ধরলেই শুধু পড়া যায়। ডাক্তাররা বললেন কিছু কিছু ইনফরমেশন তার মাথায় উল্টো করে আসে। ইংরেজিতে একে বলা হয় ডিসলেক্সিয়া। অটিস্টিক শিশুদের এরকম হয়। অটিজম বা অটিস্টিক শিশুদের বিষয়ে সেই আমার প্রথম পরিচয়। তারও অনেককাল পরে নুহাশপল্লিতে একটা অটিস্টিক শিশুর সঙ্গে আমার দেখা হয়। বাবা মা বাচ্চাটিকে নিয়ে বেড়াতে এসেছেন। তাকে ছেড়ে দিয়েছে আমবাগানে। সে গম্ভীর ভঙ্গিতে হাঁটছে, মাঝে মাঝে নিচু হয়ে শুকনো পাতা কুড়িয়ে পকেটে রাখছে। বাচ্চাটার কাণ্ড দেখে মজা পেয়ে তার কাছে যাচ্ছি। বাচ্চার বাবা বিনীতভাবে বললেন, স্যার যাবেন না। সে অপরিচিত কাউকে দেখলে প্রচন্ড ভয় পায়। অপরিচিত কেউ তার গায়ে হাত দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। এছাড়া তার আর কোনো সমস্যা নেই। সে অসম্ভব মেধাবী একজন ছাত্র। শুকনো পাতা কুড়োনো ছেলেটির সঙ্গে আমার আর কোনো কথা হলো না। এই বিষয় নিয়ে কোনোদিন কিছু লিখবো সেরকম ইচ্ছাও তৈরি হলো না। বছর 3 আগে লন্ডন থেকে ট্রেনে করে স্কটল্যান্ড যাচ্ছি। 5-6 ঘন্টার ট্রেন জার্নি। বাইরের দৃশ্য যতই সুন্দর হোক, এত দীর্ঘ সময় জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। ট্রেনে পড়ার জন্য একগাদা বই কিনলাম। এর মধ্যে একটা বইয়ের লেখিকা ক্যারেন আর্মস্ট্রং। তার আত্মজীবনীমূলক বইটার নাম দ্য স্পাইরাল স্টেয়ারকেস। বইটিতে লেখিকা একটি অটিস্টিক শিশুর কথা লিখেছেন। কিছুদিন এমন একটি শিশুর তিনি বেবিসিটার ছিলেন। কে কথা কয় উপন্যাসটির বীজ ক্যারেন আর্মস্ট্রং এর বই থেকে এসেছে। আমি গবেষক টাইপ লেখক না যে কিছু লেখার আগে বিস্তর গবেষণা করব। এই বইটিতে করতে হয়েছে। ইন্টারনেটের কারণে গবেষণা সহজ হয়ে গেছে। সব তথ্যই আঙুলের মাথায়, বোতাম টিপতে পারলেই হয়। মার্ক হ্যাডেনের লেখা দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ দ্য ডগ ইন দ্য নাইট টাইম বইটিও আমাকে খুব সাহায্য করেছে। কে কথা কয় গাঢ় আনন্দ নিয়ে লিখেছি। আনন্দের কিছু ভাগ পাঠক পেলেই জন্ম সার্থক মনে করব। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী। শুরু করছি উপন্যাসটি। এই মুহূর্তে অতি তুচ্ছ একটা বিষয় মতিনের মাথা আওলা ঝাওলা করে দিচ্ছে। মতিনের উচিত বিষয়টা মাথা থেকে দূর করে সহজ স্বাভাবিক হয়ে যাওয়া। সে তা পারছে না। অতি তুচ্ছ চিন্তার বিষয়টা এরকম, মতিনের সামনে যিনি বসে আছেন তিনি অবশ্যই জিজ্ঞেস করবেন, আপনার নাম কি? তখন মতিন কি বলবে? সে কি পুরো নামটা বলবে? সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম, মতিন উদ্দিন খান পাঠান? শুরুতেই ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে না? এমন একজন ইন্টারভিউ দিতে এসেছে যার নামের শেষে খানও আছে, পাঠানও আছে। পাঠান এমন পদবী যার শেষ অক্ষর বাদ দিলে হয় পাঠা, চন্দ্রবিন্দু যুক্ত করলে বাংলার আদি অকৃত্রিম পাঠা। সে বলতে পারে, স্যার আমার নাম মতিন। এটাও হবে ভুল। ফর্মাল ইন্টারভিউতে ডাকনাম বলা যায় না, মতিন উদ্দিন বলা যায়। তাতেও সমস্যা আছে। তখন তাকে প্রশ্ন করা হবে, সার্টিফিকেটে লেখা নাম মতিন উদ্দিন খান পাঠান, তুমি শুধু মতিন উদ্দিন বলছো কেন? টেনশনে মতিনের পানির পিপাসা এবং ছোট বাথরুম একসঙ্গে পেয়ে গেল। মানুষের যখন তৃষ্ণা পায় তখন ছোট বাথরুম পায় না, আবার যখন ছোট বাথরুম পায় তখন তৃষ্ণা পায় না। মতিনের এই দুই জিনিস একসঙ্গে পায়। কেন পায় সে জানে না। ডায়াবেটিস হলে কি হয় কে জানে? তার হয়তো ভয়ঙ্কর ডায়াবেটিস আছে, পরীক্ষা করা হয়নি বলে এতদিন ধরা পড়েনি। ডায়াবেটিস বিষয়ক নতুন চিন্তা মাথায় ঢুকতে চেষ্টা করছে। কিছুতেই এই চিন্তা মাথায় ঢুকতে দেওয়া যাবে না। যিনি তার ইন্টারভিউ নিচ্ছেন তার বিষয়ে চিন্তা করতে হবে। সুপুরুষ একজন মানুষ, মাথার চুল পেকে গেছে, এই নিয়ে তিনি চিন্তিত নন, চুলে কলপ দেন না। ভদ্রলোক এখন সামান্য ঝুঁকে আসছেন। এখন কি প্রশ্ন করবেন? তোমার নাম মতিন উদ্দিন খান পাঠান?
জি স্যার। নামের শেষে দুটা পদবি সচরাচর দেখা যায় না। স্যার, আমার নামটা রেখেছিলেন আমার বাবার পীর সাহেব। পীর সাহেবের দেশ ইউপিতে। সেখানে মনে হয় এ ধরনের নাম রাখা হয়। তোমার পড়াশোনা কতদূর? ইংরেজি সাহিত্যে অনার্স পাশ করেছি। এমএ করার ইচ্ছা ছিল, টাকা পয়সা জোগাড় হয়নি। আবার উত্তরে ভুল হয়ে গেল। টাকা পয়সা জোগাড় হয়নি কথাটার মধ্যে ফকির ভাব আছে। করুণা প্রার্থনা, আমাকে দয়া করো, ভিক্ষা দাও টাইপ প্রার্থনা। অনার্সের রেজাল্ট কি? রেজাল্ট ভালো না, সেকেন্ড ক্লাস, নিচের দিকে। অটিস্টিক শব্দটার মানে জানো? জি না স্যার। অটিস্টিক বেবি, অটিস্টিক চিলড্রেন, এ ধরনের শব্দ পাওনি? জি না। মতিন পুরোপুরি হতাশ হয়ে গেল। সামান্য একটা শব্দের মানে না জানার জন্য চাকরি হবে না? এটা ভাবতেও কষ্ট হচ্ছে। বড় বড় দুর্ঘটনা অতি সামান্য কারণে ঘটে। মতিনের বড় মামা কলা খেতে খেতে নিউ মার্কেটের কাঁচা বাজার থেকে ফিরছিলেন। নিজের ছুঁড়ে ফেলা কলার খোসায় পা পিছলে উল্টে পড়ে গেলেন। লোকজন ধরাধরি করে তুলল। তিনি বসা অবস্থা থেকে আবার পড়ে গেলেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে বললেন, মারা গেছে। তোমার নামটা তো অনেক বড়, ছোট করে কি ডাকা যায় বলো তো? মতিন ডাকতে পারেন স্যার। মতিন তোমার ডাক নাম? জি না, আমার ডাক নাম মতি। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমার স্ত্রী চলে আসবে, তখন দুজনে মিলে তোমার সঙ্গে কথা বলবো। এর মধ্যে চা খাও, আমি তোমাকে চা দিতে বলে দিচ্ছি। স্যার, আমার একটু বাথরুমে যাওয়া দরকার। বড়টা না, ছোটটা। অফকোর্স, যে চা নিয়ে আসবে সে তোমাকে বাথরুম দেখিয়ে দেবে। ফিল ফ্রি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। মতিনের ইচ্ছা করছে নিজেকেই নিজে লাথি মারে। উনার সঙ্গে বাথরুম নিয়ে এত কথা বলার কিছুই ছিল না। উনি তো চলেই যাচ্ছেন। উনি চলে যাওয়া মানেই ফাঁকা ঘর। তখন সে দারোয়ান, বয়, বাবুর্চি টাইপ যে কোনো একজনকে বলতে পারত, ভাই আপনাদের বাথরুমটা কোন দিকে, আমার হাত মুখ ধোয়া দরকার। তা না বলে সে বলেছে আমার একটু বাথরুমে যাওয়া দরকার। বড়টা না, ছোটটা। বাথরুমে গিয়ে সে কি করবে সেটা তার ব্যাপার, এত ব্যাখ্যা কেন? তবে এখনো পুরোপুরি নিরাশ হবার মতো ঘটনা ঘটেনি। মূল ইন্টারভিউ বেগম সাহেবের জন্য অপেক্ষা করছে। আসল চাবিকাঠি নিশ্চয়ই তার হাতে। রাজা দেশ চালালেও চাবি থাকে রানীর কাছে। অবশ্যই রানী দেশ চালালে চাবি তার কাছেই থাকে। তারা কখনো রাজাকে চাবি দেন না। রানীরা চাবি হাতছাড়া করেন না। মতিনের জন্য চা এসেছে। মাঝারি সাইজের কাচের ট্রেতে চায়ের কাপ। ট্রে এবং চায়ের কাপের মধ্যে যোগাযোগ আছে। যে ডিজাইনের ট্রে একই ডিজাইনের চায়ের কাপ। এত সুন্দর লাগছে দেখতে। মতিন ছোট্ট নিঃশ্বাস ফেলল। সব সৌন্দর্য ক্ষমতাবানদের হাতে চলে যাচ্ছে। মহান কোনো শিল্পী অপূর্ব কোনো ছবি আঁকলেন, সেই ছবির স্থান হলো গার্মেন্টস মালিকের বসার ঘরে। বেয়ারা টাইপ লোকটি চায়ের ট্রে নামিয়ে রাখতে রাখতে বলল, স্যার আসেন আমার সঙ্গে। মতিন অবাক হয়ে বলল, কোথায় যাব? বড় সাহেব বলছিলেন আপনি বাথরুমে যাবেন। ও আচ্ছা আচ্ছা, গুড, চলো যাই। তোমার নাম কি? লোকটি নাম বলল না। বিরক্ত মুখে সে হাঁটছে। মতিন তার পেছনে পেছনে যাচ্ছে। অতি ধনবানদের কাজের লোকেরা সাধারণ মানুষের সঙ্গে ব্যক্তিগত আলাপ আলোচনায় যায় না। ব্যাপারটা মতিনের মনে ছিল না। মনে থাকলে নাম জানার ঝামেলায় যেত না। বাথরুম দেখে মতিনের চোখ ঝলসে গেল। এমন একটা সুন্দর জায়গায় ছোট বাথরুম করা গেলেও বড় বাথরুম করা সম্ভবই না। মতিন কাজ সারল, চোখে মুখে পানি দিল, বাথটাবের এক কোনায় বসল। এ জাতীয় বাথরুমে আবার আসার সুযোগ নাও আসতে পারে। সুযোগটা কাজে লাগানো দরকার। যেখানে সে বসেছে সেখানে কাচের জারে এক গাদা সাবান, কোনোটা মাছের মতো, কোনোটা ফুলের মতো। একটা সাবান পকেটে ঢুকিয়ে ফেলা খুব কি অন্যায় হবে? সাবানের হিসাব কি তাদের কাছে আছে? চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বের হয়ে চায়ে চুমুক দেওয়া দরকার। চায়ের কথা মনে হতেই মতিনের সিগারেটের তৃষ্ণা পেয়ে গেল। বাথরুমের কোথাও লেখা নেই নো স্মোকিং। একটা সিগারেট ধরিয়ে দ্রুত কয়েকটা টান দেওয়া যায় না? বাথরুম গান্দা হয়ে যাবে। বাথরুম তো গান্দা হবার জন্যেই। কমোডে যে জিনিস ফেলা হয় তা থেকে নিশ্চয়ই কর্পূরের সুবাস বের হয় না। মতিন সিগারেট ভেবে প্যান্টের পকেট থেকে যে জিনিস বের করলো তার নাম মোবাইল সেট। মোবাইল টেলিফোন নিয়ে ঘুরে বেড়াবার মতো আর্থিক অবস্থা মতিনের না।
এই বস্তুটি তাকে দিয়েছে নিশু। নিশু তার সঙ্গেই পড়ত। মতিন ছিটকে বের হয়ে এসেছে, নিশু বের হয়নি। সে এমএ শেষ করেছে, এখন তার ইংল্যান্ডে যাবার ব্যবস্থা হচ্ছে। সে ফনেটিক্সে পিএইচডি করবে। নিশুকে দেখে বোঝার কোনো উপায় নেই সে ফাটাফাটি ভালো ছাত্রী, অনার্স এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস। নিশুর সঙ্গে মিনিটখানিক কথা বললে কেমন হয়? 1 মিনিটে চা আর কতটা ঠান্ডা হবে? হলে হবে। হ্যালো নিশু, তুমি কোথায়? আমি টাট্টিখানায়। টাট্টিখানায় মানে? টাট্টিখানা কি? টাট্টিখানা শব্দটি প্রায় লুপ্ত প্রায়। এটা কোনো তৎসম শব্দ না, আদি বাংলা শব্দ। এর অর্থ বাথরুম। আমি এই মুহূর্তে বাথরুমে বসে আছি, হাইফাই ধরনের বাথরুম। বাথরুম থেকে টেলিফোন করছো কেন? খুব জরুরি কারণে টেলিফোন করেছি। অটিস্টিক শব্দটার মানে জানো? কেন জানবো না? অটিস্টিক শব্দটা এসেছে অটিজম থেকে, বিশেষ এক ধরনের মানসিক ব্যাধি। অটিস্টিক চিলড্রেন, যেসব শিশুর এই সমস্যা থাকে তার নিজেদের মধ্যে গুটিয়ে থাকে, নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে নেয়। অটিস্টিক শিশুদের কিছু বিশেষ বিশেষ গুণ দেখা যায়। এরা সাধারণত খুব মেধাবী হয়, অঙ্ক ভালোবাসে। এতে হবে নাকি আরো বলবো? এতেই হবে। নিতু, তুমি এত জ্ঞানী কেন? যার সঙ্গে তোমার বিয়ে হবে তার কপালে দুঃখ আছে। স্বামী আর যাই পছন্দ করুক, জ্ঞানী স্ত্রী পছন্দ করে না। স্বামীদের পছন্দের তালিকায় 1 নম্বরে আসে ফর্সা হাবা টাইপের স্ত্রী। মতিন, তুমি কি বিকালে আমাদের বাসায় আসতে পারবে? পারবো। ঠিক 5টায় আসবে, কাটায় কাটায় 5টায়। আচ্ছা, তুমি কি সত্যি বাথরুম থেকে কথা বলছো? বিশ্বাস না হয় আমি এখন ফ্ল্যাশ টানবো, ফ্ল্যাশের শব্দ শুনবে। রেডি, 1 2 3। মতিন ফ্ল্যাশ টানলো। মতিনের ইন্টারভিউ শুরু হয়েছে। ব্যারিস্টার সালেহে ইমরান সাহেবের পাশে যে তরুণী বসে আছেন, ইনি বোধহয় তার স্ত্রী। ব্যারিস্টার সাহেবের বয়স 50-এর উপরে হলেও তার স্ত্রীর বয়স 23-24-এর বেশি হবার কোনোই কারণ নেই। মতিনের মনে হলো সে তার জীবনে এমন রূপবতী মেয়ে দেখেনি। তবে সে এই তরুণীর দিকে তাকাতে পারছে না। ইনি অতিরিক্ত লো কাট ব্লাউজ পরেছেন। মতিনের তাকাতে লজ্জা লাগছে। সে নিজেকে বোঝাবার চেষ্টা করছে এই তরুণীর দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। এই তরুণী কি ধরনের ব্লাউজ পরেছেন তা তিনি জানেন। এ ধরনের ব্লাউজ পরলে পুরুষরা তার দিকে কিভাবে তাকাবে তাও জানেন। তাহলে মতিনের লজ্জা পাবার কি আছে? ব্যারিস্টার সাহেব কোনো কথা বললেন না। কথা শুরু করলেন তার স্ত্রী। অটিস্টিক চিলড্রেন, এই বিষয়টি সম্পর্কে আপনি পরিচিত? মতিন জবাব দেওয়ার আগেই ব্যারিস্টার সাহেব বলেন, মুনা, এটা সে জানে না, তাকে বুঝিয়ে বলতে হবে। মতিন বলল, স্যার, এখন আমি জানি এটা শিশুদের এক ধরনের মানসিক পীড়া। মুনা বললেন, আমাদের একটাই ছেলে, বয়স 10+। সে অটিস্টিক চাইল্ড। আমরা তার জন্য একজন সার্বক্ষণিক সঙ্গী খুঁজছি। পত্রিকার বিজ্ঞাপনে এই বিষয়টি আমরা অবশ্যই ব্যাখ্যা করিনি। মতিন সামান্য হকচকিয়ে গেল। পত্রিকার বিজ্ঞাপনে লেখা হয়েছিল একজন সার্বক্ষণিক টিউটর প্রয়োজন। টিউটরের সৃজনশীলতা বিশেষ যোগ্যতা হিসেবে ধরা হবে, বেতন আকর্ষণীয়। তার কোনো রকম সৃজনশীলতা আছে বলে সে মনে করে না। অবশ্যই একটি দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় তার 2টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধের বিষয় উজবেক কবি নদ্দীয় নতিমের কাব্য ভাবনা। খুবই খটমটে ধরনের প্রবন্ধ। চাকরির দরখাস্তের সঙ্গে 2টি প্রবন্ধের ফটোকপিও সে দিয়েছে। তাকে ইন্টারভিউতে কেন ডাকা হয়েছে সে বুঝতে পারছে না। মানসিক প্রতিবন্ধী একটা শিশুর সঙ্গে উজবেক কবি নতিমের কাব্য ভাবনার কোনো সম্পর্ক থাকতে পারে না। ব্যারিস্টার সাহেব এইবার কথা বললেন। এই ভদ্রলোকের গলার স্বর ভারী। তিনি থেমে থেমে প্রতিটি শব্দ আলাদা উচ্চারণ করে কথা বলেন, শুনতে ভালো লাগে। মতিন সাহেব। জি স্যার। আপনি যদি টিউটরশিপটা নিতে রাজি হন আপনাকে এখানেই থাকতে হবে। তার মানে এই না যে দিনরাত 24 ঘন্টা আপনাকে এই বাড়িতে থাকতে হবে। অবশ্যই আপনি আপনার নিজস্ব কাজকর্ম করবেন, তবে আশা করব রাতটা এখানে কাটাবেন। আমরা আপনাকে মাসে 15,000 টাকা পর্যন্ত দিতে রাজি আছি। টাকার পরিমাণটা কি ঠিক আছে? মতিন হড়বড় করে বলল, জি ঠিক আছে। আপনারা কি এই চাকরিটা আমাকে দিচ্ছেন? ব্যারিস্টার সাহেব বললেন, চাকরি ভাবা ঠিক হবে না।
আমি আমার ছেলের জন্য একজন সৃজনশীল সঙ্গী খুঁজছি। আমি আপনার দুটি প্রবন্ধই খুব মন দিয়ে পড়েছি। কবির কবিতার ব্যাখ্যা আপনি সুন্দর দিয়েছেন। মতিন ছোট নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আপনাকে একটা কথা বলা দরকার। কথাটা আপনি কিভাবে নেবেন আমি জানি না। দুটি প্রবন্ধই ভুয়া। ভুয়া মানে? মতিন বলল, নদ্দীয় নতিম নামে উজবেকিস্তানের কোনো কবি নেই। পুরোটাই আমার বানানো, ফাজলামি করে লেখা। নদ্দীয় নতিম উল্টালে হবে মতিন উদ্দিন। আমিই সেই মতিন উদ্দিন। ব্যারিস্টার সাহেব তার স্ত্রীর সঙ্গে মুখ চাওয়াচাই করলেন। ব্যারিস্টার সাহেবের স্ত্রীর ঠোঁটে ক্ষীণ হাসির রেখা দেখা গেলেও তিনি সঙ্গে সঙ্গে তা মুছে ফেলে গম্ভীর হয়ে গেলেন। ব্যারিস্টার সাহেব গম্ভীর গলায় বললেন, এই কাজটা কেন করেছেন জানতে পারি? মতিন বলল, পত্রিকাওয়ালারা নতুনদের গল্প কবিতা কিছুই ছাপায় না, তবে বিদেশি কবি সাহিত্যিকদের নিয়ে লেখা ভারী ভারী প্রবন্ধ আগ্রহ করে ছাপায়, টাকাও দেয়। নদ্দীয় নতিমের কবিতাগুলি আপনার লেখা? জি না, কবিতাগুলি নিশুর লেখা। আমি কবিতা লিখতে পারি না। নিশুকে? আমার ক্লাসমেট ছিল, খুবই ভালো ছাত্রী। এখন পিএইচডি করতে লন্ডনের এবারডিন ইউনিভার্সিটিতে যাচ্ছে। মুনা বললেন, নিশু ছেলে না মেয়ে? মেয়ে। আপনার প্রেমিকা? জি না, সাধারণ বান্ধবী। সে আমার প্রেমিকা হবে এত যোগ্যতা আমার নেই। আপনার ধারণা আপনি খুবই সাধারণ? জি। ব্যারিস্টার সাহেবের স্ত্রী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। আপনি কষ্ট করে এসেছেন, আপনার সময় নষ্ট হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। আমাকে আপনারা নিচ্ছেন না? মুনা বললেন, না, আপনি বুদ্ধিমান কিন্তু ডিসঅনেস্ট। একজনের চরিত্রে যখন ডিসঅনেস্টি থাকে তখন সেই ডিসঅনেস্টি নানানভাবে প্রকাশ পায়। অটিস্টিক চিলড্রেনরা এই বিষয়টা চট করে ধরে ফেলে, তারা রিভল্ট করে। তখন তাদের মানসিক সমস্যা তীব্র হয়, অ্যাপোলেপটিক অ্যাটাক হয়। আমি আমার বাচ্চার মঙ্গল চাই, অমঙ্গল চাই না। আপনি কিছু মনে করবেন না। আমি কিছু মনে করছি না। মাসে 15,000 টাকা হাতের আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে গেছে। তার জন্য মতিনের তেমন খারাপ লাগছে না, বরং তার খানিকটা স্বস্তিই লাগছে। মানসিক প্রতিবন্ধী একজনের সঙ্গী হওয়া জগতের প্রিয় কাজের একটি হতে পারে না? মতিনের চোখের সামনে ভাসছে মাথা মোটা একটা ছেলে থপথপ করে আসছে, হু হু করে চিৎকার করছে। যখন চিৎকার করবে তখন মুখ দিয়ে লালা পড়বে। মতিনকে টিস্যু পেপার নিয়ে মুখের লালা পরিষ্কার করতে হবে। কিছুই বলা যায় না, সেই ছেলে তখন তার হাত কামড়ে ধরতে পারে। মতিন আনন্দ নিয়েই উঠে দাঁড়ালো। মুনার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, উঠি। বেলা 11টা, দিনের সবে শুরু। ব্যারিস্টার সাহেবের রোজ ভ্যালি নামক বিশাল বাড়ি থেকে বের হয়ে মতিনের মন আরো ভালো হয়ে গেল। আকাশ মেঘলা, দিনের আলোতে কোমল ভাব। জ্যৈষ্ঠের শেষ, আষাঢ় এখনো শুরু হয়নি, তবে আসি আসি করছে, যে কোনোদিন শুরু হয়ে যাবে। সেই দিনটা আজও হতে পারে। মতিন শব্দ করেই আওড়ালো, সুর করি বারবার পড়ি বর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীর। বাকি লাইনগুলো আর মনে আসছে না। এই সমস্যাটা তার ইদানিং হচ্ছে। কবিতার লাইন মনে আসছে না, অতি পরিচিত মানুষদের নাম ভুলে যাচ্ছে। সে নিজেও কি মানসিক প্রতিবন্ধীদের একজন হয়ে যাচ্ছে? কিছুদিন পর মুখ দিয়ে লালা পড়বে, হু হু করবে, বন্ধু বান্ধবদের হাতে কামড় দেবে। বিচিত্র কিছুই না। মতিন চিন্তিত মুখে হাঁটছে, তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সুর করি বারবার পড়ি বর্ষা অভিসার, অন্ধকার যমুনার তীর। তারপর কি? তারপর তাকে এই মুহূর্তে নিশু বিপদ থেকে উদ্ধার করতে পারে। নিশুকে জিজ্ঞেস করলেই সে গড় গড় করে বাকি লাইন বলে দেবে। মতিন কি করবে বুঝতে পারছে না। নিশুকে জিজ্ঞেস করে ঝামেলা শেষ করবে, নাকি নিজেই মনে করার চেষ্টা করবে? নিজের চেষ্টা করাই উচিত। মতিন রিক্সা নিয়ে নিল। সে এখন যাবে নিশুদের বাসায়। রিক্সা করে যেতে তার 1 ঘন্টার মতো লাগবে। এই 1 ঘন্টা চিন্তা করে বাকি লাইনগুলো বের করার চেষ্টা করা যেতে পারে। রিক্সা দ্রুত চলছে। রিক্সার চলা আর রেলগাড়ির চলা এক না। রিক্সার চলার কোনো ছন্দ নেই। তারপরেও মতিনের মাথায় তালে তালে বাজছে, সুর করি বারবার পড়ি বর্ষা অভিসার। নিশু বাসায় নেই। নিশুর বাবা রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন অঙ্ক শিক্ষক আজিজ আহমেদ
বারান্দায় বেতের চেয়ারে বসে খবরের কাগজ পড়ছেন। তিনি মতিনকে দেখে আনন্দিত চোখে তাকালেন। মতিন বলল, চাচা নিশু কই? আজিজ আহমেদ বললেন, সকালে আমাকে নাস্তা দিয়েই বের হয়ে গেছে। একবার ভাবলাম জিজ্ঞেস করি মা কোথায় যাও, শেষ পর্যন্ত জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করেননি? মেয়ে বড় হয়েছে, 2 দিন পরে লন্ডন যাচ্ছে। সেই মেয়েকে তো কোথায় যাও, কি জন্যে যাও, কখন ফিরবে এইসব জিজ্ঞেস করা যায় না। সে আমাকে সন্দেহপ্রবণ বাবা ভেবে বসতে পারে। ঠিক বলছি না? জানি না ঠিক বলছেন কিনা। নিশুকে দরকার ছিল। টেলিফোন করো। এখন তো মোবাইল টেলিফোন নামে এক বস্তু বের হয়েছে, প্রাইভেসি শেষ। মতিন, তুমি কি চা খাবে? চা খেতে চাচ্ছিলাম, বানাবে কে? কাজের মেয়ে আছে? না, ছোটা কাজের মেয়ে ছিল, সে কাজ শেষ করে চলে গেছে। অসুবিধা নেই, আমি বানাবো। তুমি তো চায়ে 3 চামচ চিনি খাও, ঠিক না? জি ঠিক। আমার চায়ে 2টা টি ব্যাগ দেবেন। আজিজ আহমেদ খুশি মনে চা বানাতে গেলেন। চা বানানো, রান্নাবান্নার কাজগুলি তিনি অতি আনন্দের সঙ্গে করেন। মতিন, তুমি কি দুপুরে এখানে খাবে? ভালো কিছু থাকলে খাবো, ডাল আলু ভর্তা হলে না। সকালে ধূপখোলার বাজার থেকে পদ্মার ইলিশ এনেছি, ইলিশ মাছের ঝোল, কাঁকরোল ভাজি। চলবে না? ইলিশ মাছের সঙ্গে তরকারি কি? আজিজ আহমেদ বিরক্ত গলায় বললেন, তোমরা এই একটা ভুল করো, ইলিশ মাছের সঙ্গে তরকারি খোঁজো। তুমি যে তরকারি ইলিশ মাছের সঙ্গে দেবে, মাছের স্বাদ নষ্ট হবে। তরকারি হলো ইলিশ মাছের জন্য ইন্টারফেয়ারেন্স। ইলিশ মাছ, গলদা চিংড়ি ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না। মতিন বলল, চাচা, আমি আমার চা পশ্চিমের বারান্দায় একা একা খাবো, আপনার কোনো সমস্যা নেই তো? সমস্যা নেই, তবে সিগারেটটা একটু কম খাও, ইট ইজ এ কিলার। কমানোর চেষ্টা করছি চাচা, পারছি না। টাকা পয়সা টুকটাক যাই পাই সব সিগারেটের পেছনে চলে যায়। সিগারেট তো আমিও খাই, কিন্তু আমার সব হিসাব করা। সকালে নাস্তার পর একটা, দুপুরে ভাত খাবার পর একটা, রাতে ডিনারের পর একটা। ঘরে সিগারেট রাখি না, প্রতিবার নিচে গিয়ে একটা করে সিগারেট কিনে আনি, এতে এক্সারসাইজও হয়। চাচা, এখন কি চায়ের সঙ্গে একটা সিগারেট খাবেন? দেব? দিতে পারো। বারান্দায় চা খেতে খেতে মতিন টেলিফোনে নিশুকে ধরবার চেষ্টা করলো। যতবারই কল করা হয় ততবারই একটা মেয়ে গলা বলে, এখন সংযোগ দেওয়া যাচ্ছে না, পরে আবার চেষ্টা করুন। আজিজ আহমেদ বিপুল উৎসাহে রান্নাবান্নায় নেমে পড়েছেন। তিনি নিজে খেতে পছন্দ করেন। নিশুর খাওয়া দাওয়া বিষয়ে কোনো আগ্রহ নেই। রান্না করা ইলিশ মাছ এবং রুই মাছের তফাতও সে ধরতে পারে না। তরকারিতে লবণ কম বেশি হলেও সে ধরতে পারে না। একবার তিনি ভুলে লবণ ছাড়া কই মাছের ঝোল রেঁধেছেন। এক নলা মুখে দিয়েই তার মেজাজ খুব খারাপ হলো, কিন্তু নিশু মাথা নিচু করে খেয়েই যাচ্ছে। তিনি বললেন, কই মাছের ঝোল খেতে কেমন হয়েছে? নিশু বলল, খেতে ভালো হয়েছে বাবা, কি একটা মশলা যেন বেশি হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছে। খাওয়া দাওয়া বিষয়ে যে মেয়ে এমন উদাসীন, তার জন্য ভালো মন্দ রান্না করাই অর্থহীন। তবে ভালো খাওয়া মতিন খুবই পছন্দ করে। সে রান্নার ভালো মন্দ বোঝে, তার জন্য রান্না করায় আনন্দ আছে। মতিন কিছুক্ষণ রান্নার প্রক্রিয়া দেখল, তারপর বারান্দায় রাখা চেয়ার টেবিলে কাগজ কলম নিয়ে বসল। বারান্দার একটা অংশ চিক খাটিয়ে আলাদা করা, সেখানে চেয়ার টেবিল আছে, একটা বইয়ের শেলফ আছে। বইয়ের শেলফে অবশ্যই ইংরেজি বাংলা ডিকশনারি ছাড়া কিছুই নেই। জ্ঞানীমের জ্ঞানী বই। এটা হলো নিশু দিনের পড়ার জায়গা। নিশু দিনের বেলা ঘরের ভেতরে পড়তে পারে না। মতিনের মাথায় নতুন একটা লেখা চলে এসেছে। লেখাটাকে দ্রুত মাথা থেকে নামিয়ে ফেলা দরকার। সে আগ্রহ নিয়ে লিখছে। এই সময় সিগারেট থাকলে ভালো হতো। প্যাকেটে সিগারেট শেষ। দোকান থেকে সিগারেট কিনে আনা সম্ভব না, কারণ বৃষ্টি নেমেছে। নিশুদের বাসায় কোনো ছাতা নেই। যে প্রবন্ধটি মতিন লিখছে তার শিরোনাম প্রখ্যাত উজবেক কবি নদ্দীয় নতিমের বিশেষ সাক্ষাৎকার। নদ্দীয় নতিম অন্তর্মুখী জগতের নিঃসঙ্গ বাসিন্দা। তার জীবনচর্চা প্রকৃতি সম্পৃক্ততায় সিক্ত হলেও জনজীবন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এই মহান কবির একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন ফরাসি সাংবাদিক লেমি পিয়ারো। ফরাসি ভাষা থেকে মূল সাক্ষাৎকারটি সরাসরি বঙ্গানুবাদ পত্রস্থ করা হলো। পিয়ারো,
কবি, আপনি কেমন আছেন? কবি, আমি বিষণ্ণ আছি। মানুষ হয় ভালো থাকে নয় মন্দ থাকে, আমি থাকি বিষণ্ণ। পিয়ারো, কেন বিষণ্ণ থাকেন? কবি, প্রকৃতি বিষণ্ণ বলেই আমি বিষণ্ণ। পিয়ারো, প্রকৃতি কি বিষণ্ণ? কবি, অবশ্যই। প্রকৃতির উৎসে আছে বিষণ্ণতার মহান সঙ্গীত। প্রকৃতি কেন বিষণ্ণ জানো? প্রকৃতি বিষণ্ণ সৃজনশীলতার বেদনায়। সৃষ্টির প্রধান শর্ত বেদনা, বেদনার হাত ধরে থাকে বিষণ্ণতা। পিয়ারো, এই বিষয়ে আরো কিছু বলুন। কবি, আনন্দ এবং বেদনা সমগ্র প্রাণীকুলেই আছে, কিন্তু বিষণ্ণতা মানবজাতির নিজস্ব বিষয়। একটা কাক হয় আনন্দে থাকে নয় বেদনায় থাকে, বিষণ্ণতা কখনো থাকে না। পিয়ারো, আপনি কি করে এত নিশ্চিত হলেন? হয়তো কাকদের জগতেও বিষণ্ণতা আছে। আমার এই কথায় কবি মনে হলো কিঞ্চিত আহত হলেন। তার কপালের চামড়ায় ভাঁজ পড়ল, ভুরু কুঁচকে গেল। কিছুক্ষণ চুপচাপ থেকে তিনি শান্ত গলায় তার একটি বিখ্যাত কবিতার কয়েকটা পঙ্গক্তি আওড়ালেন। প্রজাপতির ডানায় তুমি বিষণ্ণতা খুঁজতে যেও না, প্রজাপতির বাণিজ্য বেদনায়। তার দুটি ডানার একটিতে লাভ, অন্যটিতে লোকসান। মতিন তরতর করে লিখে যাচ্ছে। মনে হচ্ছে এক বৈঠকেই লেখা নেমে যাবে। প্রজাপতি বিষয়ক কবিতাটা আরো দুর্বোধ্য করতে হবে। নদী ও নতিমের সব কবিতাই তার লেখা। ব্যারিস্টার সাহেবের বাড়িতে কেন সে হুট করে নিশুর নাম বলে ফেললো কে জানে। নিশুর নাম মাথায় ঘুরঘুর করছিল বলেই হয়তো বলেছে, কিংবা তার সাবকনশিয়াস মস্তিষ্ক নিশুকে কবি হিসেবে দেখতে পছন্দ করছে। তাকে আজ একবার বাংলা বাজারে যেতে হবে। নদী ও নতিমের একটা গল্প গ্রন্থ প্রকাশের চেষ্টা সে করছে। এক গাধা প্রকাশক যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। সেই প্রকাশক মতিনের প্রবন্ধ দুটার ফটোকপি গম্ভীর মুখে দেখল, কয়েক লাইন পড়ল। মতিন বলল, আপনি নিশ্চয়ই উজবেক এই মহান কবির নাম শুনেছেন? প্রকাশক ভুরু কুচকে বলল, অবশ্যই শুনেছি। উনার নাম জানবো না এটা কেমন কথা বললেন? সৃজনশীল লেখার খোঁজখবর আমাদের রাখতে হয়। এই মহান কবি সারা জীবনে মাত্র 6টি গল্প লিখেছেন। আমি অনুবাদ করেছি। আপনারা কি ছাপবেন? গল্প ছাপব না, বাংলাদেশে গল্প চলে না। উপন্যাস হলে ভেবে দেখতাম। মতিন বলল, উনার গল্প না ছাপাই ভালো। কিছু বলা যায় না, হয়তো গভর্নমেন্ট নিষিদ্ধ ঘোষণা করে দেবে। খুবই এরোটিক গল্প, অশ্লীল, চূড়ান্ত অশ্লীল। গল্পগ্রন্থের নামই নদী ও নতিমের 6টি বাজেয়াপ্ত অশ্লীল গল্প। কবি নিজেই নিজের গল্প বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। পরে অবশ্যই উজবেকিস্তানে নিষিদ্ধ হয়, জার্মানি এবং ইংল্যান্ডেও নিষিদ্ধ। শুধু ফরাসি গভর্নমেন্ট নিষিদ্ধ করেনি, ওরা উদার জাতি। প্রকাশক সঙ্গে সঙ্গে বললেন, পাণ্ডুলিপি নিয়ে বুধবারে আসুন। আজ বুধবার। নিশু বাসায় ফিরল 1:30টায়। সে বৃষ্টিতে ভিজে চুপসে গিয়েছে। তার গা ভর্তি কাদা। কাদা লেগেছে কিছুক্ষণ আগে। ফুটপাত ধরে আসছিল, পাশ দিয়ে শাঁ করে ট্রাক চলে গেল। রাস্তায় জমে থাকা কাদার পানি সবটাই এসে পড়ল নিশুর গায়ে। এই দৃশ্য দেখে ট্রাকের হেল্পার মোহিত। সে জানালা দিয়ে মুখ বের করে হে হে করে হাসছে। নিশু তার দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, চুপ শালা। যে মেয়ে অনার্স MA দুটিতেই প্রথম শ্রেণীতে প্রথম, তার মুখে চুপশালা গালি মানায় না, কিন্তু নিশুর মুখে মানিয়েছে। তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী, তার অবস্থাও কাহিল, সেও মাখামাখি। হৃষ্ট গলায় বলল, উচিত কথা বলেছেন আপা, এইভাবেই এদের শিক্ষা দিতে হবে। আজিজ আহমেদ মেয়েকে দেখে বললেন, এ কি ব্যাপার? দেখে মনে হচ্ছে ডোবা থেকে উঠে এসেছিস। যা, ভালো করে সাবান ডলে গোসল করে ফেল। গরম পানি দেব? গরম পানি লাগবে না, আমি ছাদে বৃষ্টিতে গোসল করব। চট করে গোসল করে আয়, রান্না শেষ। আজ একটা স্পেশাল আইটেম আছে, কুমড়া ফুলের বড়া। বেসন মাখিয়ে রেখে দিয়েছি, খেতে বসলে গরম গরম ভেজে দেব। আমি খাবো না। খাবি না কেন? খেয়ে এসেছি, পুরান ঢাকায় গিয়েছিলাম, হাফ প্লেট তেহারি খেয়েছি। 30 টাকা করে প্লেট, সঙ্গে অর্ধেকটা সিদ্ধ ডিম দেয়। সামান্য খা। না, ফুলের ভাজি তোমরা খাও। আর বাবা শোনো, আমি তোমাকে বলেছি না আমার বারান্দায় পড়ার জায়গায় অন্য কেউ বসলে আমার রাগ লাগে? বলেছি না? বলেছিস।
মতিন যে কাগজ কলম নিয়ে বসে গেল, বিরাট স্কলার হয়ে গেল, তুমি না করতে পারলে না? আজিজ আহমেদ বিব্রত গলায় বললেন, ও যে ওইখানে বসেছে খেয়াল করিনি। নিশু কঠিন গলায় বলল, আমি গোসল সেরে দরজা বন্ধ করে ঘুমাবো, আমাকে 5টা না বাজা পর্যন্ত ডাকবে না, আর কয়েকটা কুমড়া ফুল আমার জন্য রেখে দেবে, রাতে খাবো। সাবানার টাওয়ালটা এনে দাও। সাধারণত দেখা যায় বৃষ্টিতে গোসলের জন্য ছাদে উঠলেই বৃষ্টি থেমে যায় কিংবা ঝিরঝির শুরু হয়। নিশুর বেলায় উল্টো হলো, ঝুম বৃষ্টি নামলো। নিশু ঠিক করে ফেলল, যতক্ষণ এমন ঝুম বৃষ্টি থাকবে ততক্ষণই সে ভিজবে। বিকাল 5টা পর্যন্ত বৃষ্টি থাকলে 5টা পর্যন্তই ভিজবে। আজকের বিকেল 5টা তার জন্য ইম্পর্টেন্ট। বিকেল 5টায় সে মতিনকে কিছু জরুরি কথা বলবে। সময় 5টা না হয়ে 6টা হতে পারত, 7টাও হতে পারত, কিন্তু একবার নিশু যখন ঠিক করেছে 5টা, তখন 5টাই। সময়ের ব্যাপারে এই সমস্যাটা তার আছে। শেষ হলো আজকের পর্ব। শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত উপন্যাস কে কথা কয়। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পনেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।